পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন। শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোনো অনলাইনে ইতিমধ্যে এসেছে। সবকিছু মিলে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি পরাজিত হয়ে গেলেন? চলেন সবগুলো খবর একসাথে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই আমি বলছিলাম যে ইন্ডিয়া যত বড়ই গণতান্ত্রিক দেশ হোক না কেন, যত বড়ই দেশ হোক না কেন, যত বড় অর্থনীতি দেশ হোক না কেন, ইন্ডিয়ার পাশের দেশ মানে ইন্ডিয়ার পূর্বে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, এটাই হচ্ছে ইন্ডিয়ার সব থেকে অস্বস্তির কারণ। তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো, তা তো আমরা চুষবো না। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে, এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। বাংলাদেশ সরকারের বিজয়, বাংলাদেশ সরকারের ধৈর্যের সুফল। নানান ষড়যন্ত্র উপেক্ষা করে ঠান্ডা মাথায় সরকার পরিস্থিতি মোকাবেলা করে চিরশত্রু বা গোপন শত্রুরও স্বীকৃতি পাচ্ছে। কেন্দ্র বিজেপি শুভেন্দুকে পাত্তাও দিচ্ছে না, সময়ও দিচ্ছে না। আর শুভেন্দুর এখন যা মানসিক অবস্থা, ওকে অবিলম্বে রাঁচি নিয়ে গিয়ে ইলেকট্রিক শক না দিলে ওর আগামী দিনের পরিস্থিতি আরো করুণ হবে। আপনারা যারা বাইক নিতে যান, আপনাদেরও বলবো সাবধানে যাবেন, আপনাদের কামড়ে টামড়ে দিতে পারে। শুভেন্দুর বাবা, শুভেন্দুর দুই ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন, তারপরে বোঝা যাবে কত জল, মানে কত ধানে কত চাল। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। বর্তমানে প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে, এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন, সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায়, তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমনই।
আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনো হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে। 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন না। আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন, তারা এআই দিয়ে হোক যেভাবেই হোক তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনো আছে। এবং আমার আরও কিছু সন্দেহ আছে, তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা, যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন, ভিন্ন আদর্শে চেনেন। তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায়, তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম। এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুরঘুর করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই, জীবিত থেকেও নেই, মৃত্যুবরণ করলেও নেই। আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই। যে বর্ডার খুলে দেওয়ার দরকার কি? বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন, তাহলেই তো হবে। আমি টি রাজাকে অনুরোধ করব, আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে, আপনি আপনার ছেলে যে কাউন্সিলর, শুভেন্দুর বাবা, শুভেন্দুর 2 ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন। তারপরে বোঝা যাবে কত জল মানে কত ধানে কত চাল। এই সব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিচ্ছু নেই, শুধু মুখে বড় বড় বাত। আর যে টি রাজা এত বড় কথা বলছে, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা, তাই ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলো না। মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলুক। আর যদি নিজেদের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে, দেখুক না বাঘ থাকে না বেড়াল হয়ে যায়, সেটা সময় বলবে। ক্ষমতা থাকলে যাক। আমি তো শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, শিশির বাবুকে সাথে নিয়ে, দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে, সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে, 4-5টা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন, দেখা যাক কি হয়। কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন, ঠিক আছে, জামা কাপড় নেই বা জামা কাপড় ছেঁড়া রাস্তায় ঘুরে বেড়ায়, পাশ দিয়ে একটা ধরুন পাবলিক বাস যাচ্ছে, হর্ন দিয়ে চলে গেল, পাবলিক বাসটাকে গালাগাল দিয়ে তেড়ে যায়। ওই শুভেন্দু হচ্ছে ওই পাগলটা, ওই পাবলিক বাস হচ্ছে কেন্দ্রীয় বিজেপি। ও নিজের মতো রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নিজের মতো চলে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। তো আমার তো সেটাই কথা, যে এখানে এত উপদ্রব না করে, এত লাফালাফি না করে, ও গিয়ে নরেন্দ্র মোদী সাহেবের যে অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, সেই সাউথ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অফিস, তার বাইরে গিয়ে আমরণ অনশন করতে পারে তো, করতেই পারে তো। এই প্রশ্নটা করুন না, যে আপনি নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো আপনার দলেরই নেতা, আপনি তো অমিত শাহর পা ধরেই গেছেন বিজেপিতে। অমিত শাহ নরেন্দ্র মোদী দুজনেরই অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, এখন পার্লামেন্ট চলছে, তাদের দুজনকে ওখানেই পাওয়া যাবে। তো তার বাইরে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, শঙ্কুদেব পান্ডা, আরো যে কটা আছে আর কি ওর বানর সেনা, তাদের নিয়ে ওখানে গিয়ে আমরণ অনশন করতে পারে তো। বাংলাদেশ নিয়ে বলুন, হিন্দুদের মারা হচ্ছে বলুন, বলছেন না কেন? এখানে লাফিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না। তাহলে মানে এখন কি নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর কথা শুনছেন না? মানে বিজেপি আমি তো নরেন্দ্র মোদী শুনছেন কিনা আমি কেন মন্তব্য করবো, বাট আমি যেটুকু শুনেছি, বা দিল্লির সাংবাদিকদের এতদিন দলের মুখপাত্র থাকার জন্য পরিচয় হয়ে যায় না, আমি তো যেহেতু জাতীয় মুখপাত্র দলে সেজন্য পরিচয় হয়ে যায়, তো দিল্লির সাংবাদিকদের থেকে আমি একটা সূত্র মারফত খবর পেয়েছি যে শুভেন্দু অধিকারী নাকি বাংলাদেশকে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দেখা করার জন্য 7 বার সময় চেয়েছে। অমিত শাহ দেয়নি সময় ওকে, কারণ অমিত শাহ বুঝে গেছে এটা কেন্দ্রের ব্যাপার, বিদেশ মন্ত্রকের ব্যাপার। আজকে ভারতবর্ষের বিদেশ সচিব গেছে, একটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে, সেখানে বেফালতু ওকে ডেকে কি দরকার? ওর দুটো ছবি তুলে এখন তো কোনো দরকার নেই, ওকে ছেড়ে ফেলে দিয়েছে। আমি তো সূত্র মারফত তাই শুনেছি। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি, কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে,
এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে। আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 117 বিজ্ঞপ্তি জারি করেছে। ওখানে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুটো ব্যাপার, শুধু অবৈধভাবে থাকা না, অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা, দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে। আমরা একটু আলোচনাটা করি। দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে। এখন সঠিক তথ্যপাত্র আমাদের কাছে আসলে নেই, কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি, কারণ হলো এই সংখ্যাটাই অনেক বেশি। বেশ কিছু আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে, কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছুতে ইনভলভ না। তারা বেশিরভাগই কোনো না কোনো ফর্মের অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর শ্রীলঙ্কানদের একটা অংশ, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কর্মরত আছেন। সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কে কাজটা করা দরকার। কিন্তু কি ঘটে, একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন, ভারতীয়দের কথা বলছি, যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট, মানে কাজ করার মতো করতে এসছেন, তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন, নিয়ে কাজ করছেন, চাকরিতে নিযুক্ত আছেন, এভাবে তারা আসলে এটাকে দেখান না। এভাবে যদি দেখান, আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে, 20% আয়কর দিতে হয়, সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন। এবং প্রায় সবাই আসলে এখানে ট্যুরিস্ট ভিসা দেখিয়ে কাজ করে যান, মাসের পর মাস, বছরের পর বছর, সেটা রিনিউ করিয়ে। এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট, এটা ঘটছেই। আর বাংলাদেশের শ্রম বাজারের উপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা, সেটা একটু বলা দরকার। যেমন ধরি, কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনএভিটেবল ব্যাপার। আমরা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন, তাদের সাথে কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশি পাওয়া যায় না, এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রি মালিকদেরকে বলতে শুনেছি, ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি। সুতরাং কিছু ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না, সেটা হতে পারে না। কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, কোনো একটা প্রতিষ্ঠানে যখন উপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উচ্চ পজিশনে থাকে, এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে, তারা এমন সব পজিশনে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করেন যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারতো। এই জায়গাগুলোতে, একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে। আমি আবারও বলছি, কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে, এটা ইনএভিটেবল, এটা হয়তো আমাদের লাগবেই, বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজির দক্ষতা সংকটের কারণে এটা হয়। আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংখ্যাটা অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নাই। তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতদেরকে আনিয়ে তারা তাদের যেসব পজিশনে আসলে দরকার ছিল না সেগুলোতে কাজ করেন। সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো। তারা বাংলাদেশে যদি কাজ করতেও হয়, বৈধ কাগজপত্র নিয়ে, বৈধ ইনকাম ট্যাক্স নিয়ে করতে হবে। আর আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন, এসব বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতীয়দেরকে এমপ্লয় করছেন, তাদেরও দিক থেকে একটা জায়গায় কঠোর হওয়া দরকার আছে। সেটা হলো সত্যিকারে প্রয়োজনীয় যে চাকরিগুলো দিতে হবে, সেটা ভারতীয় হোক, শ্রীলঙ্কান হোক, অন্য কোনো দেশের হোক, চাইনিজরাও কিছু কাজ করেন এই দেশে, তো সবাইকে সেইভাবে এমপ্লয় করতে হবে। যেখানে জরুরি না, তারা তাদের জায়গা থেকে এটা বুঝতে হবেন। তারা কোনো ভারতীয় যদি তার অধীনে আবার ভারতীয় নিয়ে আসতে চান, যেটা আসলে জরুরি না, সেই জায়গায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদেরকে একটু সতর্ক হতে হবে, বরং চাপ তৈরি করতে হবে যে না, তারা সেটা করতে পারেন না। বাংলাদেশে অকল্পনীয় রকম শিক্ষিত বেকারের সংকট আছে। আমি মানি আমাদের তরুণদের ভার্সিটি থেকে বেরিয়ে এসেও অনেকেরই বা বিরাট একটা অংশের যথেষ্ট দক্ষ হয়ে তারা ওঠেন না, ঠিক আছে, কিন্তু যেসব ক্ষেত্রে অত জরুরি না সেই জায়গাগুলোতে তাদের এমপ্লয়মেন্ট হতে পারে, এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার আছে। সুতরাং আমার সরকারের কাছে অ্যাপিল হলো, একটা নীতিমালাও থাকতে হবে। আসলে শুধু যে কেউ আসলে এখানে চাকরি করতে পারবে ইভেন বৈধ কাগজ দিয়ে, সেটাও থাকা উচিত না। ওয়ার্ক পারমিট কারা পাবেন, কোন চাকরিগুলোর জন্য পাবেন, এটার একটা ডিটেইল নীতিমালা আসলে সরকারের দিক থেকে হওয়া দরকার, যাতে যে কেউ এসে এই দেশের জনগণের ভাগ্য নষ্ট করতে না পারে। ভারত বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে যায় এটা নিয়ে নানান ডিবেট দীর্ঘ সময় হয়েছে, কত সংখ্যক তারা এখানে আছেন, নানা ডিবেট আছে। আমি সংখ্যা এবং অঙ্কের আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে অঙ্ক আমাদের সামনে এসছে সেটা বিভিন্ন সোর্স থেকে বৈধ অবৈধ পথে 5 থেকে 10 বিলিয়ন ডলার, তারা কমপক্ষে $5 বিলিয়ন যদি হয়, অঙ্কটা অনেক। আমাদের রেমিট্যান্সের 1/4, আমাদের 1.25 কোটি বা 1.5 কোটি মানুষ বিদেশ থেকে যে টাকা পাঠায়, কয়েক লাখ ভারতীয় তার যদি 1/4 নিয়ে যায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি। আর অবৈধ পথে তো নিশ্চয়ই যায়। সুতরাং সরকারকে এই জায়গাগুলোতে বার তৈরি করতে হবে এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটা অন্তত চাইবো যে একটা নীতিমালা, বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কাজগুলোর জন্য বিদেশিদেরকে এমপ্লয় করা যাবে, কোনগুলোর জন্য যাবে না, এবং গেলে বৈধ কাগজপত্র নিশ্চিত করতে হবে। এবং সেটা যদি নিশ্চিত করা না হয়, শুধু বিদেশি না, যে এমপ্লয়ার তাদেরকে চাকরিটা দিচ্ছেন, বাংলাদেশে যে এমপ্লয়ার
বা বিদেশিও হোক, বাংলাদেশে যারা ব্যবসা করছেন সেই এমপ্লয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটাকে বাধ্যতামূলক করা দরকার আছে। এদেরকে নীতিমালায় আনতেই হবে। আর একটু যদি ইন্ডিয়ান রেটরিকের কথা বলি যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নানা রকম চাপ দিচ্ছে, সুতরাং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের আলাপ তোলা ভারতের উপরে চাপ তৈরি করবে নিশ্চয়ই। তবে ভারতের সাথে আমাদের সম্পর্ক যতই ভালো হোক না কেন, ভারত অসাধারণ বন্ধু রাষ্ট্র হয়ে গেলেও ভারতীয়রা বাংলাদেশে যা যা করছেন এটা এই পর্যায়ে চলতে পারে না। এটা কোনোদিন ভারতের সাথে সম্পর্কের শর্ত হতে পারে না। অন্যায়ভাবে, অন্যায্যভাবে আমাদের মতো একটা দেশের মানুষের যেখানে চরম বেকারত্ব আছে সেখানে মানুষের এমপ্লয়মেন্ট নষ্ট করে ভারতীয়রা চাকরি করবে, এটাও হবে না। ভারতকে এই বাস্তবতাটাও মেনে নিতে হবে। ভারতের যতটুকু পারে, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এই বাস্তবতা মাথায় রেখে তাদের ভবিষ্যতে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এতদিন ধরে তারা যা যা বেনিফিট পেয়েছে এটা তাদের বোনাস, এই বোনাস শেষ হওয়া দরকার। রাষ্ট্র দল বেন্দা বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে, এর লক্ষ্য হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা না, তার উদ্দেশ্য আরো গভীর। অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে, পাঙ্গু সুশীলেরা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাধাই দিতেছি। যাই হোক, ওদের সাথে আলাপে আর না যাই, ভাবতে এমন আমি যাইয়া কই আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে। যাই হোক, আলাপে যাওয়ার আগে একটা ভালো ঘোষণা দিয়ে নিই। আগামী 20 ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ির কথা মনে আছে, যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল, তারা কখনো পরাজিত হয় নাই। এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই, ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাদের নিয়ে। হ্যাঁ, 10টা গরু ফেলাবো, হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে, বিপ্লবের র্যাপ সঙ্গীত হবে, কাওয়ালি হবে, আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে। যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন, আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে, আমরা এটা জানি। থাকবেন, দাওয়াত রাখলাম। চেষ্টা করবো আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে, যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি। 10টা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে। এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে। যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে। মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন, চান্দা রেডি করেন, কেমনে দেবেন জানাই দিতেছি। যারা রান্না করতে পারবেন, গোস্ত কাটাকুটি করতে পারবেন, জল দিতে পারবেন, আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে। এখন কইবেন টিম কই? এই যে বাংলাদেশের জনগণ পেজ, এটা লাইক দিবেন। আর এই যে আবু মুস্তাফিজ শাপলু, এডিটর সাহেব শাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা, তাহলে ওই যে ফেক পেজে যায়, ফেক প্রোফাইলে যায় আবার ল্যান্ড করবে না। যাই হোক, লাগে যোগাযোগ রাখবেন। এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ শাপলু। এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে। তার আগে আলাপ করে নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম, বাট একটু শুনেন এই সময়কার কথা, শুনেন। সুদা বল ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ তো ভিখারি, তুই নিজেই দেখ। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা, দুটো ভিক্ষে দিয়ে যান। আচ্ছা, তাইলে এবার আমরা দেখি, তাই না, কেমন ভিখারিকে কে কাকে খাওয়ায়। এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ প্রায় 3 মাস ধরে একই রকমের অবস্থা চলছে। মানে ডেভেলপ তো হচ্ছে না, মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে। আজকের বাজারে, আজকের দিনে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। সবচেয়ে বেশি সাফার আমরা নিউ মার্কেট চত্বরে, আমরা যারা এই টুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা খুব বেশি করে সাফার। আগে হয়ে যেত 500 1000 হয়ে যেত, এখন 200-300 টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে। আমরা চাই ওদের 5 দিন ভিসা দিন, তো ওরা আসবে তো আমরা খেতে পারবো। ওদের জন্য আমরা খেতে পাচ্ছি না। बांग्लादेश से आ रहा नहीं है तो थोड़ा हम लोग को परेशानी हो रहा है। हम लोग कभी रिक्शा वाले लोग को थोड़ा हो जाता है, दाल रोटी चलता ही वो लोग आता है, तो इस वजह से वो लोग नहीं आ रहा। तो अभी हम लोग को भी दाल তো অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। যেটা আগে চলছিল এই এরিয়াটা আপনি মনে করেন মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে এই সবাই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন, তারপরে কাপড়ের যেটা দোকান আছে, খাবারের দোকান যেটা আছে, সবাই মানে একটু অবস্থা খারাপ আছে। এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে, তাহলে একটু অবস্থা খারাপ আছে। এই জন্য বাংলাদেশি না আছে। ব্যবসা ক্ষতি হচ্ছে 70 থেকে 80% ক্ষতি হচ্ছে গত 4 মাস থেকে। তখন থেকে এখানে সমস্যা, এখানে একদম কাজ নেই। প্রত্যেক দোকান, হোটেল, যে খাবার দাবার দোকান আছে, সব বলবৎ ক্ষতি হয়ে গেছে। সমস্যা তো অনেক আছে। আমাদের যতগুলো রুম আছে 90% তো ইনভ্যালিড, মতলব ভেকেন্ট নেই, খালি আছে। 10% আউট অফ 100%, only 10% we are providing the business. আর এটা দেখেন কি অবস্থা, ওদের হোটেলগুলোর অবস্থা কি সেটা দেখেন। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে, ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখেন এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে কলস্থান হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্টে ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। তো কিনা চুনা কিছু আছে। এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে। টোটাল ব্যবসা শেষ।
ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज़ को लेकर के। समझे नहीं, बहुत जरूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है, सबका घर चल रहा है। समझे ना, यही सब बात है। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ বাংলাদেশ ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস আছে, দুপক্ষ সরকার তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সবথেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশকে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ। যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল, তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে। জয় বাংলা হয়ে গেছে ওদের ব্যবসা। আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম। দেখেন, আমি পড়তেছি পুরাটা না, শেষ অংশ আমি সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি তখন কইছিলাম, আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইরেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইছা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক? আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন? আমরা নাকি ভিখারি? বেটা, তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা? যাই হোক, ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা, এখনো এই কাম চালাই যাইতেছে। কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায়, উল্টাপাল্টা বুঝায়, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে। দেখেন, শুনেন। নড়াইল জেলায় থাকি, আমার নাম কুকুরানি বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানের কায়দা নেই, ঢাক ঢোল বাজানের সঙ্গে সঙ্গে আসে প্রতিবাদ বলে যে বন্ধ করো। এখানে এরকম কোনো জিনিস ঘটেনি, এবং আমার এই গ্রামে বলে 500 ঘর মুসলমান আছে, আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি, হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাই ভাইয়ের মতো আমরা বসবাস করতেছি। ভারতে যে বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার ধারণা ওদের একটা চক্রান্ত, ঠিক আছে, যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন। আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার ইসে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে এটা খুবই অন্যায়জনক একটা কথা, এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না। তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এগুলো আছে, আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। সম্পত্তি না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না, তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো, করে ব্যাগটা আমার কাছে কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম বলি দাঁড়াবে, এই ব্যাগটা একটা লুকাও, এই পার্স আছে এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলাইছে, বলছে এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে, আর বলতেছে কি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। আমি বলছি কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না, তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো, মাসিমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে। এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে। এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই। আবার দেখেন বিজন কান্তি সরকার, উনি হতেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান। উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়ার শয়তানি নিয়ে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করে জামাত বিএনপিরা এটা করতেছে। আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে, কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে, কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা ভুলতে পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধা পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি, ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না, সর্বাংশে সত্য না। আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব, শুনেন। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের উপরে চাপিয়ে দিচ্ছিল।
দেশের মানুষদের ভোটাধিকার ছিল না, দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো, আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন। আচ্ছা, তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন, দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন? আজ ইসকনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ, এত প্রতিক্রিয়া দিচ্ছেন, আন্দোলন করছেন, রাগে ফেটে পড়ছেন, তারা একবারও একটা কথাও বলেছিলেন? যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুরে দেওয়া হয়েছিল, তাও আবার সেই জেলে যার হদিশ কেউই জানতো না। এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে। এটা মমতার জন্য পলিটিক্যাল হারিকিরি হবে। আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম, কিন্তু মমতা জানেন কিনা জানি না, উনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন সেটা প্রো বাংলাদেশি। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরায় নেবে, ওর ভোটাররাই মুখ ফেরায় নেবে। এমনিতেই কলকাতা সুশীল শ্রেণীর ডাক্তার মেয়েটার যে মৃত্যু নিয়ে সেটা আছে, আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা, তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খত দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে। খালি ওয়েট করেন কয়েকদিন। তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা? আসেন এটা একটু বুঝে দেখি। ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধেল গাই, খালি দুয়াইতো আর খাইতো। ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ। যে দেখেন, ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা 1 নাম্বার, আমেরিকা 2 নাম্বার, সৌদি আরব 3 নাম্বার, আর বাংলাদেশ 4 নাম্বার। আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা। এটা তো শুধু চাকরি না, বাংলাদেশের সমস্ত ব্যবসা, আলু, পেঁয়াজ, বিদ্যুৎ, আইটি সব জায়গায় আমরা খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি। যে আমাদের ন্যাশনাল আইডি আছে না, এটা প্রিন্টিং, এটা আবার 3 কোটি আইডি কার্ডের প্রিন্টিং এর কাজ হবে। এটা খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেল কোম্পানি এই কাজটা করে আর কি। এই সেল কোম্পানি ফরাসি কোম্পানি, আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে, কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান। বুঝেছেন? সামনে ফ্রেঞ্চ কোম্পানি, পিছে ইন্ডিয়া। অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে, অনেক যোগ্য। একটা কোম্পানি না, মেলা কোম্পানি আছে। মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা, নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা, এগুলো দেখেছেন না? কারা করতো? ইন্ডিয়ানরা করতো। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই, তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না। আদানিকে দেওয়া হলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না। দেখেন, কয়লার দাম বেশি, তার সাথে 15% সুদ যেটা পায়রাতে নাই, আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি। ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না, উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না, না খেয়ে মরবে। দেখেন না, দেখিচ্ছেন না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো এইটার জন্য কি করতে হবে? এই যে মধু পাচ্ছিল, কি করতে হবে? হাসিনা ক্ষমতায় রাখো, কিছুই করতে হবে না। হাসিনা মাইরা কাইটা সাফা করে ফেলবে দেশের মানুষকে, তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া বলবে এরা জঙ্গি, এরা ইসলামী মৌলবাদী। এটা কাজ করতেছিল। কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই করে নেওয়া দরকার। আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিয়েছিল একটা পলিসি, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা, মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে। এইটা সে সারা দুনিয়া ছড়ায়। ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই 47 সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি, হামাক নাও, আমি মারিচ্ছি মুসলমানদের। হাসিনা কয় আরে আমরা তো সেই 1971 সাল থেকে জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি, হামাক নাও। এই যে দেখো না জামাত, ওই তো জঙ্গি। আমেরিকা কয় আসো, তুমি আসো, তাই তুমি তো ছুটো, তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে, ওর কথা মতো চইলো, আমাদের তো টাইম নাই। তো এভাবে শুরু হইলো হাসিনা ইন্ডিয়ার সংসার। প্রথম ভাতারা ছিল কংগ্রেস, তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশে লাথি দিয়া মোদি হটাই দিল, হাসিনা তালাক হইল। হ্যাঁ, কিন্তু ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা। এটা করে দেখান না কি স্লোগান দিয়েছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, বিপ্লবী ছাত্র জনতা। শোনেন, এই যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ, হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে। আমি কিন্তু কইতেছি সম্ভাবনা, এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা? আসেন সেটা দেখি। বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি, মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি। বাংলাদেশ কি আওয়ামী লীগ তো বটেই, শুধু কি আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার, সিপিবি, উদিসি, সায়ানট, মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, টিআইবি, দেখেন এমনকি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে। বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে, দেখেছেন? 2 ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায়। আবার 27 সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে। তো বরফ গলা শুরু করেছিল কখন? এটা 23 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে। ওটি থেকে গরম আনিছে, তারপরে বরফ গলিচ্ছে। বুঝছাও তুই কি আলাপ হয়েছে? কিছু বলছে আমাদের? কইছে কয় নাই। ক্যাঙ্কা করে বরফ গলিচ্ছে। ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি? মানে তো ট্রানজিট দিতে হবে, চাকরি দিতে হবে, পণ্য কিনতে হবে, সিমকে অ্যাক্সেস দেওয়া যাবে না।
তবে চিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে, বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে, রোগী পাঠাতে হবে দলে 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 দলে। আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে টাঙায় রাখবে কাটাতারে। আর কি পানি বন্ধ করে দিবে সব নদীর, আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে। এটার নামই ভারতের বন্ধুত্ব। আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন, আমি পড়ে শোনাচ্ছি ওদের। এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। আপনি রাখেন, অন্য সবাই দেখেন কেন? কারণ আবার কইছে, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তো কি হয়েছে, আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে, তাই নাকি? কি কি আছে কইছে, খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। হ্যাঁ মির্জা ভাই, পেঁয়াজটা বাদ পড়িছে, ওটা যুক্ত করে দিতেন, ভমা ভমা পেঁয়াজ। আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই? এই গাড়ি নিয়ে দেশ চালাইবেন, আদা আসে মিয়ানমার থেকে। আপনার প্রিয় পত্রিকা প্রথম আলো রিপোর্ট দেখেন, এডিটর সাহেব দেখে দেন, কুটি লিখেছে মিয়ানমার থেকে আসে। আদার মূল উৎস এখন মায়ানমার, আগে ছিল চীন। জি, আদা ইন্ডিয়া থেকে আসে না, আসলেও অল্প আসে আপনার হেসেলের জন্য। আপনার ইন্ডিয়ান আদা তো পছন্দ, সেজন্য আপনার জন্য আমি আর কি, বুঝছাও। তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্ডা যে বুক ভাষান মির্জা ভাই, পড়া লাগবি তো নাকি? হ্যাঁ, তো এটা তো পড়েন না, আপনি পড়লে তো ভুলটা করিচ্ছিলেন না, না হলে আর্গুমেন্ট তৈরি করবেন কেমন? হাঙ্কের মতো ইউটিউবার, 2 পয়সার ইউটিউবারদের কাছে ধরা খেবেন এভাবে। আবার দেখেন 8ই ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো। ওরে বাবা, নেতারা বলে এক কথা, বড় নেতারা বলে এক কথা, ছোটরা বলে আরেক কথা। বুঝি না আপনাদের পলিসি কি? আপনাদের পলিসি আগে ঠিক করেন, একটা পলিসি ঠিক করেন। 100টা পলিসি 100 জন কইলে তো মুশকিল, আমরা তো বুঝতে পারবো না, আমরা তো কম বুঝি, বুঝেন না? মুখ্য শিক্ষক মানুষ, একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম, কোনটা ঠিক এটা কন আপনারা? বিএনপির লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে, আর এই বিএনপির লোকেরা আমার কয় উগ্রবাদী। দেখেছেন? হ্যাঁ দেখেছেন কি অবস্থা? এই বিএনপি লোকে দেশ চালাবি। আচ্ছা, এবার আসুন জামাতের প্রসঙ্গে। আবার জামাতও বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। হ্যাঁ, আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায়। কিন্তু ইন্ডিয়া কি কয়? জামাতের বন্ধুত্ব চায়। ইন্ডিয়া কইছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না। তাও হ্যাংলার মতো বারবার যাবি এটি। আর আত্মমর্যাদা সম্পন্ন রাজনৈতিক দল হইতে তো জীবনের মতো এই কথা বলার কথা না। আচ্ছা, এটা বলেন, জামাত ইসলামী ভাইরা বলেন, আপনার যদি জিজ্ঞেসই করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি, আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না, কইলেই তো হয়। আলাদা করে ভারতের কথা কয়া লাগে কেন আপনাদের? তার মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবি। ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে 2টা ঘটনা ঘটবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে, কিছুটা শক্তিশালী হবে, প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে। বিএনপি কালে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে, বিভিন্ন জায়গায় যা দখল টকল হচ্ছে না, এগুলো কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না। এটা বিএনপির নেতারা জানে কিনা জানি না, কয়া রাখলাম, আগে থেকে সতর্ক করে দিলাম, দ্রুত অজনপ্রিয় হইতেছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই। আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই স্থানে যদি নতুন কোনো রাজনৈতিক শক্তি দখল করে নেয় তাহলে তো ইন্ডিয়ার সারা। কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে, তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনূসকে এই প্রচারণা দিয়া, হিন্দু নির্যাতন, অমুক তমুক দিয়া তার ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া, যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান। আর এটা কাজ হইতেছে কলে প্রফেসর ইউনূসের শিক্ষা উপদেষ্টা কইছে 1 বছরের মধ্যে নির্বাচন হবে। এরপর আবার সবাই হাউকাউ করে উঠছে, না 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 এটা ব্যক্তিগত মতামত, অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া। আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া। হাসিনার উন্নয়নের গল্প শুনাইতো উনি লিখেছিল, ভুলে যায় না? এটা সাহেব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইতো, দেখেছেন উন্নয়নের গল্প? এগুলো কাইনে তো বানাইছেন সব উপদেষ্টা, সব বাকশালী করে উপদেষ্টা বানাইছেন আপনারা। দ্রুত নির্বাচন না হইলে, নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে। এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। সে চাইতেছে দ্রুত নির্বাচন, এইটাই এত ভারতীয় ক্যাম্পেইনের মূলে, আর কিচ্ছু না। নির্বাচনের ঘোষণা আসবে, ভারতীয় সব ক্যাম্পেইন থেমে যাবে, আপনি লিখে নিন। এইবার প্রফেসর ইউনূসকে কই, এই যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম, এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে। 2 মাসে সিচুয়েশন পাল্টে দেওয়া যায়। দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, এই বান্দার পরিকল্পনা মিস হবে না। অনেক পরিকল্পনা দিছে, আপনার চোখে পড়ছে কিনা জানি না, কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না, অন্যগুলো ইউটিউবে এপিসোড কইরা কইছি, বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে, তাই না? তাই এটা শুধু আপনারে কইতে হবে, আপনারে চাইতে হবে সাহায্য। আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়বো। আমি আবারও বলি, আপনি এবং একমাত্র আপনি চাইলে সাহায্য করবো, বান্দা হাজির থাকবে। বিপ্লব করছি যেটুকুই ভূমিকা করছি তো, রাখছি তো, অল্প কম হোক বেশি হোক, বেকার খাটছি অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি, তার খাটবো না তো বেকার। কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন। আমেরিকা গেলেন, একবার কনক সারোয়ার আর ইলিয়াসের ডেকে ধন্যবাদ দিতে পারতেন না? দেন নাই তো। অনেকের সাথে দেখা করেছেন, এই 2টা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না? ডাকলেই চলে আসতো। ওদের ভূমিকা কি কম? যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই। উল্টা ফারুকের মতো মালদের উপদেষ্টা বানাইছেন, শফিকের মতো মুজিব প্রেমিকের বানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার? আপনার প্রেস সচিবের। তো ওই কি দায়িত্ব পালন করতে পারে নাই? পারবে কেমন করে? তো জানি না কেমনে কাজ করতে হয়। ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল, করিছে? করে নাই। আপনার তো এই জেনজেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল না? সেটা কে করে দিবে? প্রেস সচিবই তো করে দিবে। প্রেস রিলিজ দেওয়া কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি? আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা, এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি?
এটা তো না, মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস। ওই জানি না ক্যাঁকা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে। আমি আর একটা এপিসোড করবো নি ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঁকা করে তৈরি করতে হয়, কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে তো করবো নি আর একটা পরে। তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা 2 মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেবো, কথা দিলাম। আওয়াজ দিবেন, আমরা আসবো, কন্ডিশন একটাই, আপনাকে প্রফেসর ইউনূস আপনাকে সাহায্য চাইতে হবে। সাহায্য না নিলে অসুবিধা নাই, জাতি জানলো আমরা তৈরি ছিলাম, নিজের কাছেও পরিষ্কার থাকবো, আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই, পরিকল্পনা তৈরি আছে, আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে, তৈরি করে রেখে দিছি, কিন্তু আপনাকে চাইতে হবে, না চাইলে দেবো না। আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে, ওটা বাস্তবায়িত হবে না। আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে, এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়ার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।